তারেক রহমান দেশে আসলে কিন্তু বিএনপির অর্ধেক কাজ ঠিক হয়ে যাবে, বিএনপির অর্ধেক সমস্যা ঠিক হয়ে যাবে। আজকের বিএনপির এই ভারতীয় দালালগুলা সকাল বিকাল কথা বলতে পারছে কেন? কারণ তারেক রহমান নাই, কথা বলার লোক নেই। আজকে যদি তারেক রহমান বাংলাদেশে থাকতো তাহলে কি এদের এইসব ভারতীয় দালালদের কথা মিডিয়া মাইক্রোফোন কি ভারতীয় দালালদের মুখের সামনে ধরতো, না তারেক রহমানের সামনে ধরতো? তারেক রহমানের সামনে ধরতো। আজকে যখন ঘরের বাপ যখন ঘরে থাকতো, ছেলেমেয়েরা কি বলে এটাকে, অন্যের কাছে, চাচাতো ভাইয়ের কাছে বুদ্ধি না চেতে গিয়ে বাপের কাছে বুদ্ধি চাইতো। আজকে নেতারা যারা বিএনপির তৃণমূলের নেতা, মধ্য লেভেলের নেতা, তারা এসে তারেক রহমানের কাছে সাক্ষাৎ চাইতো যে আপনি কি মনে করেন আমরা এই কাজটা করতে যাচ্ছি। আজকে তাদেরকে বুদ্ধি দিচ্ছে হচ্ছে ভারতীয় দালালরা। হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আপনি কি আশা করেন? সো বিএনপির সংস্কারের 50% হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আসা, এলস নাথিং উইল চেঞ্জ। এই চান্দাবাজি থেকে যাবে, এই ভারতীয় দালালরাই বিএনপির নীতি নির্ধারক হয়ে নির্বাচনের দিকে আগাবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। যে তারেক রহমান লন্ডনে বসে বসে নির্বাচন চাইবে, ইটস আ জোক। বাংলাদেশে এখন কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ বড় বিপদের দিকে আগাচ্ছে। নির্বাচন হোক ফেব্রুয়ারিতে, নির্বাচন হলেই কি সোনার বাংলাদেশ হয়ে যাবে? এই মূল তথ্য, আমি যে মূল মেসেজগুলো দিচ্ছি, এই মূল মেসেজগুলো কিন্তু খুব কম বাংলাদেশি বুঝতে পারছে। কারণ বেশিরভাগ বাংলাদেশি হচ্ছে হুজুগে। এদের শিক্ষা, এর মনে করে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি, আমি তো শিক্ষিত। বারবার বলছি, যেই শিক্ষা আপনাকে চিন্তা শক্তি সৃষ্টি করতে পারে না, সেই শিক্ষা কোনো শিক্ষাই না। কারণ এখনো আপনার অন্ধ। আপনি ভোট যদি বিএনপি করেন, যেই দল করেন, কিন্তু মানুষের চরিত্রটা দেখে, সেই মানুষটার কতটুকু যোগ্যতা আছে সেটা দেখে আপনারা তাকে ভোটটা দেন। আর নয়তো আপনি একটা মূর্খ, আপনার কারণেই দেশটা ধ্বংস হয়েছে এতটা বছর, 54টা বছর, এবং ভবিষ্যতেও হবে তাই। আরে যদি হাসনাত 2 দিন আগে দেখলাম ছেঁড়া শার্ট পরে ঘুরিয়ে বেরিয়েছে, হাসনাত এখন প্রাডো চালায়, কয়েক কোটি টাকা লাগে। সার্জিস এখন 150 কোটি টাকা নিয়ে মিটিং মিছিল করে, তখন ওই বাচ্চা ছেলেটা, 16 বছর বয়সের বাচ্চা ছেলেটা মনে করবে এটাই আমার স্বপ্ন, আমি সার্জিস ভাইয়ার মতো হব, আমি হাসনাত ভাইয়ার মতো হব। এখানে বাংলাদেশে একটা মডেল তৈরি হচ্ছে না, এবং যারাই তৈরি হচ্ছে বিদেশে গিয়ে হচ্ছে, দেশে থেকে হচ্ছে না। যে আমি উমুক ভাইয়ার মতো হব, যে দেশের মানকে পৃথিবীর বুকে উজ্জ্বল করছে, এমন একটা টেকনোলজি, এমন একটা চিকিৎসা বিজ্ঞানের কিছু একটা অবদান রেখেছে, এমন একটা কিছু করেছে যে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। অথচ আমি যদি আজকে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতাম, আমি কিন্তু বাংলাদেশে প্রথম ই-কমার্স শুরু করতে পারতাম না। তার জন্য দেশে বিদেশে এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি আমি কিন্তু বাংলাদেশে শুরু করতে পারতাম না। তখন কিন্তু আমেরিকান জার্নালে আমাকে ইন্টারভিউ করেছিল এবং আমার ছবি সহকারে পাবলিশ হয়েছিল। আমি যদি আজকে রাজনীতিতে ঢুকতাম, সেটা কখনো উঠতো? কখনোই সেটা দিনের আলোর মুখ দেখতো না। কিন্তু আজকের বাচ্চা ছেলেমেয়েদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে রাজনীতিতে, পড়াশোনার থেকে উৎসাহ আরো নষ্ট হয়ে গেছে, এখন শেষ। 5ই অগস্টের পরে যখন ওই বাচ্চা ছেলেগুলা যখন বিপ্লবটাকে আসিফ নজরুলের হাতে তুলে দিল, গদগদ হাসতে হাসতে, গোলামের চরিত্রের মতো হাসতে হাসতে আসিফ নজরুলের কাছে হাতে তুলে দিয়ে আবার ওনারা প্রফেসর ইউনূসের সাথে তারাও চেয়ারে বাচ্চা ছেলেগুলো বসে গেল, তখনই তো বিপ্লবকে ওরা নিজেরাই গলা টিপে মেরে ফেললো। বিপ্লব শেষ তখনই। যে 2000 ছেলে মেয়ে যে জীবন দিয়েছে বাচ্চা শিশু পর্যন্ত, তাদেরকে তাদের কি বলে অবদানকে অস্বীকার করলো তারা তখনই। তখন থেকেই ছাত্র নেতারা বিতর্কিত হয়ে গেল। তারপরে তো একটার পর একটা ঘটনা ঘটছেই, তারাও বিতর্কিত দিনে দিনে হয়ে উঠছে। আসলে আপনার 18 কোটি মানুষের দেশ, একটা জিনিস মনে রাখতে হবে, 18 কোটি মানুষের দেশ। অনেক সময় মনে হতে পারে যে এত বেশি জনগণ, সেইটা আমাদের একটা বিরাট দুর্বলতা। আবার এটা পজিটিভ সাইডও আছে। 18 কোটি মানুষের যে এতগুলা যদি যোগ্য হাত
কর্মঠ হাত এবং দক্ষ হাত তোলা যায়, তৈরি করা যায়, এবং এদের মস্তিষ্ক যদি পড়াশোনা রাজনীতি থেকে দূরে সরিয়ে পড়াশোনায় যদি এদেরকে নিয়োজিত করা যায়, এই 18 কোটি মানুষ যে একটা বিরাট শক্তিশালী দেশ বানানো সম্ভব। কিন্তু কোনো রাজনৈতিক দল তা চায় না। তারা স্কুল কলেজ থেকেই এই বাচ্চা ছেলেমেয়েদেরকে রাজনীতিতে জড়িয়ে এদেরকে জীবনটাকে ধ্বংস করে দেয়, এদের মা বাবার স্বপ্নকে ধ্বংস করে দেয়, যার ফলে বাংলাদেশ আর আগে বাড়ে না। এই যে দেখেন ইসরায়েলের প্রযুক্তি, ইরানে না গিয়ে যেই ইরানের বাহিনীর প্রধান যেই মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যেই অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল, সেই ইসরায়েল থেকে এত হাজার কিলোমিটার দূর থেকে বোমা মেরে, মিসাইল মেরে শুধুমাত্র তার অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করেছে, আর বাকি বিল্ডিং এর অন্য কোনো অ্যাপার্টমেন্ট ধ্বংস করতে হয়নি। এখন পৃথিবী চলছে কোন প্রযুক্তিতে? কানাডা, আমেরিকা, ইসরায়েলের ছেলেমেয়েরা কিন্তু রাজনীতিতে নাই, তারা কিন্তু নিজেদেরকে শক্তিশালী করাতে ব্যস্ত পড়াশোনার মাধ্যমে। কে ডক্টর হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে টেকনোলজিতে যাবে। আর বাংলাদেশের ছেলে মেয়েগুলোকে বের করে এতদিন আওয়ামী লীগ বিএনপি করেছে, এখন প্রফেসর ইউনূস এদেরকে এনসিপির নাম করে 16 বছরে এরা দাবি করছে ভোট, কি বলে ভোটার যেন 16 বছরে হতে পারে। মানে আগে তো 18 বছরে, আমরা 18 বছরে বাংলাদেশে মনে করতাম 18 বছর একটা মান সবকিছুতেই। 18 বছরের আগে সেনাবাহিনীতে অ্যাপ্লাই করা যাবে না, 18 বছরের আগে অনেক কিছু করা যাবে না, সেনাবাহিনীতে একটা বিয়েরও বয়স আছে, এর আগে বিয়েও করা যাবে না, নিজেকে তৈরি করতে হবে। সিভিলে সেটা রেস্ট্রিকশন নাই, কারণ সিভিলে বিয়ে করে ফেলে তারপরে যাবো, কারণ বিয়ে করার পরে একটা পুরুষের 95% এফিসিয়েন্সি ধ্বংস হয়ে যায়। সেখানে সেনাবাহিনীতে অ্যাটলিস্ট তার বেসিক ক্যারিয়ারটা গঠন করতে দেওয়া হয় বিয়ের বয়সের আগে। আর সিভিলে তো সেটা নেই, তারা যখন ইচ্ছা তখন বিয়ে করতে পারে, পারলে অল্প বয়সে 18 বছর বয়সের আগেই বিয়ে করে ফেলে। আর এখন এদেরকে 16 বছরে ভোটার বানাচ্ছে। তার মানে কি, পড়াশোনা থেকে টেনে মাঠে এনে ওরা কি শিখছে? ওরা শিখছে যারা এবং এনজিওর উপদেষ্টা যারা, তারা কিন্তু মজা নিচ্ছে। অনলি প্রফেসর ইউনূস ইজ গিভিং সার্ভিস, আর বাকি সবাই সরকারি গাড়ি, সরকারি টাকা, সরকারি সুযোগ সুবিধা এইগুলো পাচ্ছে। যতদিন মজা বাড়ে ততদিন তাদের জন্য ভালো, ব্যক্তিগতভাবে ভালো। এখন জুলাই সনদের কথায় আসি। আই ডু নট নো অ্যাবাউট দি কন্টেন্টস অফ দি জুলাই সনদ। জুলাই সনদের ভিতরের কন্টেন্ট কি কি আমি জানি না, তবে যাই হোক জুলাই সনদের কন্টেন্ট, একটা কথা বলি যেটা হচ্ছে বটম লাইন, সেটা হচ্ছে আজকে জুলাই সনদ দেওয়া হলো, তাতে কি আমাদের কনস্টিটিউশন, সংবিধান কি পরিবর্তন হয়ে যাবে? হবে না। কারণ সংবিধান পরিবর্তন হয় একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত একটা সরকারের সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে। একটা প্রক্রিয়া আছে যার মাধ্যমে সংসদীয় কি বলে এটাকে, কনস্টিটিউশনের কি বলে, কনস্টিটিউয়েন্টের যেসব পরিবর্তনের নিয়ম কানুন আছে সেটা মেনেই সংবিধানের পরিবর্তন করতে হবে। দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। তিনটা জিনিস, একটা হচ্ছে সাজেস্ট করা, আর একটা হচ্ছে মানে প্রস্তাব করা, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা। প্রস্তাব এক জিনিস, প্রস্তাব তো যে কেউ যা করতে পারে, আপনিও করতে পারেন, আমিও করতে পারি প্রস্তাব। প্রস্তাবটা সেকেন্ড হচ্ছে প্রস্তাবটা গ্রহণ করা, কোনটা কোনটা গ্রহণ করা হবে। প্রস্তাবটা গ্রহণ করবে কে? প্রফেসর ইউনূস এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে যদি করে, রাজনৈতিক দল যদি বলে ইয়েস আমরা এটা মানি, মুখে বললেও মানি, প্রফেসর ইউনূস কনস্টিটিউশনের যে পরিবর্তনের এটা একটা সিল মেরে দিল প্রস্তাবে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে তো নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে, তাই না? হাসিনার 16 বছর তো নির্বাচিত কি বলে সংবিধানকে তো আঙ্গুল দেখিয়েছে না? সংবিধানে কি দেশ চলেছে? চলে তো নাই। সুতরাং যেই আইন সরকার তৈরি করে সেই আইন সরকার পরিবর্তন করতে পারে। আজকে প্রফেসর ইউনূস যদি সব দল মিলে যদি বলে যাই ওকে আমরা একমত, বিএনপি যদি ক্ষমতায় এসে বলে আমরা এটা মানি না, সংবিধানে এটা পরিবর্তন করব না, ডক্টর ইউনূস তো অতীত, কিছু করতে পারবে না। ছাত্ররা রাস্তায় মিছিল করতে পারে, এই পর্যন্তই হবে।
হ্যাঁ, তবে একটা সুযোগ আছে, যেটার মাধ্যমে জুলাই আগস্ট 2024 পরিবর্তন হয়েছে, সেটা থাকবে। হাসিনার মতো আর কোনো রাজনৈতিক দল হতে পারবে না। জনগণের রায়কে 5 দিন 10 দিন উপেক্ষা করতে পারবে, কিন্তু জনগণের রায়কে একদম অবহেলা করে স্বৈরাচারের মতো এককভাবে কাজ করে যাবে, সেই দিন শেষ। কারণ জনগণ 5 দিন 10 দিন 1 মাস দেখবে, তারপরে কিন্তু তাদের বাড়ি ঘরে তাদের সংসদে আগুন লাগিয়ে দিবে। কারণ বাংলাদেশের ছেলে পেলে শিখে গেছে কিভাবে শয়তান তাড়াতে হয়, ভূত তাড়াতে হয় কিভাবে। শুরু থেকেই কিন্তু অনেকেই বলছিল জিয়া রহমানের মতো হানা ভোট করার জন্য, জিয়া রহমানের মতো হানা ভোট করার জন্য। দেখেন, হানা ভোট করে ওই আমলে 1978-79 আর কি বলে এটাকে 2025 কিন্তু এক না। আপনাকে প্রত্যেকটা জিনিস সময়ের বিবেচনায় কিন্তু, সময়ের আলোকে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। 1975 সালে যা সম্ভব ছিল 2025 সালে কিন্তু তা অনেক কারণেই সম্ভব না। এটা কিন্তু শুধুমাত্র বিষয়টা সাহসের না, কারণ সমস্ত সামাজিক ব্যবস্থা, কি বলে এটাকে, টেকনোলজি, কূটনীতি, জিওপলিটিক্স সবকিছুই কিন্তু বদলে গেছে। তার সাথে কিন্তু আমাদের বুড়া নেতাদের কিন্তু তাদের বুড়া ওই 50 বছর আগের রাজনীতি তাদের মাথায় রয়ে গেছে। এই জন্য কিন্তু তাদের থিওরি খাপ খায় না, ইয়াং জেনারেশন খায় না। তারা কিন্তু এখনো ওই বুড়ার চাকরিতে। কারণ প্রত্যেকটা জিনিস, আমার বাবা মা যেই পরিবেশে বড় হয়েছে, আমি যদি সেই পরিবেশে বড় করতে চাইতো, বা আমি যেই পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে যদি আমার ছেলে মেয়েকে বড় করতে চাই, তাহলে কিন্তু তারা আমাকে ভুল বুঝবে। কারণ তাদের সময়ের সাথে আমার সময়ের বিশাল পার্থক্য। তাদের সময়ের আলোকে সমস্ত কিছু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। তো একইভাবে মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানে, বিএনপি সহকারে সারা বাংলাদেশের মানুষ জানে যে প্রফেসর ইউনূসকে আগামী 5 বছরের জন্য বাংলাদেশ জনগণ চায়। এটা বিএনপিও জানে। বিএনপি যদি কাকের মতো চোখ বন্ধ করে কলসির মধ্যে ঢুকিয়ে যদি চিন্তা করে কেউ তাকে দেখছে না, সেটা বিএনপির সমস্যা। আওয়ামী লীগ কি চোখ বন্ধ করে সংসদে বলেন নাই? শহীদ জিয়াকে নিয়ে গালিগালাজ করেন নাই? ওনাকে 400 টাকার মেজর বলে কি ওনাকে অপমান করার চেষ্টা করেন নাই? করেছে। কিন্তু আওয়ামী লীগের বড় বড় সমস্ত নেতা নেত্রী জানতো যে জিয়াউর রহমানের মতো একটা সৎ সেনা অফিসার এবং রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পয়দা হয় নাই।